নজিরবিহীন বিক্ষোভের মুখে পাকিস্তান। নেপাল ও বাংলাদেশের পর পিওকেতে শেষ 3 দিন ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে রীতিমতো বিস্ময়। কি হয়েছে সম্পূর্ণ ঘটনা, কেন হঠাৎ করে পরিস্থিতি এই জায়গায় গেল, এমনকি কেনই বা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালানো হলো, সেই প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে দেব। যারা এই ভিডিও দেখছেন সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখুন, যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে শেষ 3 দিন ধরে পিওকেতে অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীর, যা ভারতের অংশ, পাকিস্তান স্বাধীনতার পর থেকে কিছুটা জোর করে দখল করে রেখেছে, সেখানে এক নজিরবিহীন বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগেও পার্টিকুলার পিওকেতে বিক্ষিপ্ত কিছু বিক্ষোভের দেখা মিলেছিল, কিন্তু এবার পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পাক অধ্যুষিত কাশ্মীরে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি চালানো হয়েছে এবং সেই গুলিতে 100 জনের বেশি পাকিস্তানের নাগরিক কিন্তু মৃত্যুর মুখে। অর্থাৎ বুঝতেই পারছেন সংখ্যাটা দেখে, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর পাকিস্তান সরকারের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছে এবং পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে এই পার্টিকুলার অঞ্চল আর থাকবে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় প্রশ্নটা কিন্তু তোলা হয়েছে। এই যে পার্টিকুলার পাক অধ্যুষিত কাশ্মীরের অঞ্চল, এখানেই আছে গিলগিত বালতিস্তান। এই পার্টিকুলার জায়গার একটু নিচে, যেখানে আমাদের ভারতের ভারতের বর্ডার ওরিয়েন্টেড কিছু প্রদেশ পড়ে, মুজাফফরবাদের মতো প্রদেশ, সেখানে আন্দোলনকারীরা কিন্তু পাকিস্তান সরকারের বিপক্ষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। মূলত এই বিদ্রোহ চালানো হচ্ছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির পক্ষ থেকে। 38 দফা দাবি পাকিস্তান সরকারের বিপক্ষে তারা করেছে এবং কোনো একটি দাবিতেও তারা যে কোনো রকমভাবে নমনীয়তা দেখাবে না তা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। মূলত 3টে যদি দাবি নিয়ে আলোচনা করেন, দেখবেন প্রথম হলো এই অঞ্চলের যে বর্তমান অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে সাধারণ মানুষের। আরো ইন্টারেস্টিং বিষয় হলো মানুষকে গমের জন্য আন্দোলনে নামতে হচ্ছে, রুটির জন্য আন্দোলনে নামতে হচ্ছে, ইলেকট্রিসিটির মতো প্রয়োজনীয় সামগ্রিক জন্য আন্দোলনে নামতে হয়েছে এবং এই অঞ্চলের কন্ট্রোল সম্পূর্ণভাবে কালকে হারিয়ে ফেলেছে এই আন্দোলনের ফলে পাকিস্তান সেনাবাহিনী এবং গভর্নমেন্ট এই অঞ্চলে কোলাপস করে গেছে এবং পাকিস্তান সেনাবাহিনী কালকে প্রধান যে টাউন সেখান থেকে কিন্তু অতিরিক্ত সেনা নিয়ে আসতে কিন্তু বাধ্য হয়েছে। যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে বাগ ডিস্ট্রিক্টে অলরেডি 4 জন মানুষ মারা গেছেন, মুজাফফরবাদে 2 জন নাগরিক মারা গেছেন এবং মিরপুর পার্টিকুলার এই জায়গাটাতেও নাকি 2 জন নাগরিক মারা গেছেন, কিন্তু মৃত্যুর মুখে, পুলিশের গুলিতে মৃত্যুর মুখে প্রায় 100। অর্থাৎ পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর। 38 দফা দাবির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে দাবি, এই অঞ্চলে যে অ্যাসেম্বলি আছে, পার্লামেন্ট আছে, সেখানে কিন্তু পাকিস্তান সরকার নিজেদের পছন্দ মতো 12 জনকে পাঠিয়ে দেয়। কিন্তু এবার এই অঞ্চলের মানুষ দাবি করেছে যে আমরা যাদের মনোনীত করব ভোটের মাধ্যমে তাদের কি পার্লামেন্টে জায়গা দিতে হবে। পাশাপাশি এই অঞ্চলে মিনিস্টেরিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে বহু দুর্নীতি হচ্ছে, বহু এক্সপেন্স বাড়ছে, খরচা বাড়ছে, সেগুলোকে কমাতে হবে। গম, ইলেকট্রিসিটির এবং প্রয়োজনীয় সামগ্রীর দাম এখানে কমাতে হবে। এখানে বিদ্যুতের ট্যারিফের মূল্য কমাতে হবে। রোড কনস্ট্রাকশন দুর্নীতি ছাড়া করতে হবে। পিওকের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। জুডিশিয়াল সিস্টেমকে রিফর্ম করতে হবে, অর্থাৎ আইন ব্যবস্থা নিজের মতো আর পরিচালনা করা যাবে না। সাধারণ মানুষের উপর থেকে ট্যাক্সের বোঝা কমাতে হবে। এমনকি এখানে পরিষ্কার বলা হয়েছে যে জেল থেকে যারা বিদ্রোহ করতে গিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে, তাদেরকেও অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ 3 দিন ধরে এই অঞ্চলে একাধিক জায়গায় রোড ব্লকেজ, একাধিক জায়গায় চাক্কা জ্যাম কর্মসূচি, এমনকি পাকিস্তান সেনাবাহিনীর উপরেও কিন্তু নির্বিচারে পাথর ছোড়া হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীকে কখনোই আর তারা বিশ্বাস করছে না। এমনকি এই অঞ্চলের সমীকরণটি এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলেছে তাদের উপর নাকি গুলি চালিয়েছে পাকিস্তান সেনা এবং পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা। অর্থাৎ সব মিলিয়ে পিওকে দিনভর যে কর্মকাণ্ড শেষ 3 দিন ধরে হচ্ছে তাতে অনেক প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যায়। সব থেকে বড় প্রশ্ন হলো বাংলাদেশ এবং নেপালের মতো যে ঘটনা দক্ষিণ এশিয়ায় আমরা দেখেছি, ঠিক একই কায়দায় পিওকেতে
আমরা কি নতুন ধরনের কিছু দেখতে পাবো? মানে দক্ষিণ এশিয়ার রাজনীতি যেভাবে ভোলাটাইল জায়গায় চলে যাচ্ছে, সেখানে এই ধরনের আন্দোলন হয়তো অনেকের কাছে নতুন নয়, কিন্তু পিওকেতে কালকে যেরকম যেরকম আন্দোলনের মাত্রা ছিল তা কিন্তু আগের সমস্ত আন্দোলনকে ছাপিয়ে চলে গেছে। এবং একটা জিনিস কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, এটা বুঝুন, যে এই পিওকে যখন পাকিস্তান সরকার কন্ট্রোল করতে মানে কন্ট্রোল করার মতো জায়গা ছিল, তখন কিন্তু কন্ট্রোল করেনি। এই পিওকেতে কিন্তু হামাসরা এসে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের 1 মাস পরে পেহেলগাম হত্যাকাণ্ড করানো হয়েছে। অর্থাৎ এই পিওকে আসলে পাকিস্তান সরকার আজকে ঢিলে চালে এই জায়গায় নিয়ে গেছে এবং একাধিক জঙ্গি ঘাঁটির সৃষ্টি এই পিওকেতে হয়েছে এবং একাধিক জঙ্গিদের উৎপাত এই পিওকেতে বেড়েছে। এবং পিওকে কিন্তু পাকিস্তান সরকারের কাছে এতদিন ছিল ট্রাম্প কার্ড। ঠিক যেরকম ভাবে আফগানিস্তানের তালিবানরা ছিল, ঠিক সেরকম ভাবেই এই পিওকে কাজে লাগিয়ে তারা ভারতকে অশান্ত করার চেষ্টা করত। ভারতের বিপক্ষে একাধিক ভারত বিরোধী ষড়যন্ত্র তারা করত, সন্ত্রাসবাদী আক্রমণ তারা করত। আর আজকে সেই পিওকে দেখুন পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষেই রাস্তায় নেমেছে এবং আন্দোলন করেছে। এটাকেই বলে ইতিহাস। দেখুন পাকিস্তানের পিওকে এই পার্টিকুলার জোর করে আটকে রাখা জায়গাটি এখন স্বাধীনতার লড়াই লড়ছে, যেখানে পাকিস্তানের অন্য একটি প্রদেশ বালুচিস্তান তারা স্বাধীনতা ঘোষণা করেছে। সিন্ধ তারা অলরেডি পাকিস্তান সরকারের বিপক্ষে একজোট হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান আন্তর্জাতিক স্তরে জাতিসংঘের মতো জায়গায় যতই ভারত বিরোধী প্রচার করুক না কেন, আসলে তাদের জায়গার মানে তাদের নিজেদের দেশের অবস্থা যে কতটা ভয়াবহ, কতটা কঙ্কালসার, তারা কিন্তু চাপা দিয়েও আর চাপা রাখতে পারে না। কিছুদিন আগে তাদের এলপিজি সিলিন্ডারের উপর, জাহাজের উপর ইসরায়েল সেনারা অ্যাটাক করেছিল, আর আজকে তাদের নিজের দেশের সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল কয়েক হাজার মানুষ। সেনাবাহিনী পাল্টা গুলি চালালেন, পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। এবং সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে গেল তা হলো পিওকে এর ভবিষ্যৎ কি? ভারতের কি উচিত এই মুহূর্তে পিওকেতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়া? কারণ ভারত যেটা পারে পৃথিবীর অন্য অনেক দেশই কিন্তু এই মুহূর্তে পারবে না। অবিলম্বে কি ভারতের উচিত যে জায়গার কন্ট্রোল পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে বেরিয়ে গেছে সেই জায়গাকে দখল করার জন্য ঝাঁপিয়ে পড়া? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।